প্রথম ক্লাসে আমরা দেখো আলো সম্পর্কে পড়েছিলাম, তো যারা দেখোনি ডিসক্রিপশনে লিংক আছে ভিডিওর, তোমরা দেখে নিও। আজকে দেখো আমরা আলোক রশ্মি গুচ্ছ, এটা লাস্ট আমরা বলেছিলাম, তো সেটার পরে আমরা কন্টিনিউ করব। তাহলে আলোক রশ্মি গুচ্ছ আমি কি দেখো বলেছিলাম 3 প্রকার হবে, হ্যাঁ এটা আমরা জানবো। তো আলোক রশ্মি গুচ্ছ কি হয় জানো তোমরা, আগের দিন বলেছিলাম যখন আলোক রশ্মি যখন সরলরেখা বরাবর চলে তখন তাকে যে কাল্পনিক রেখা দ্বারা চিহ্নিত করা হয় সেটাকে বলা হয় আলোক রশ্মি গুচ্ছ। এবার এটা 3 প্রকারের হতে পারে, সেগুলো আমি বলছি প্রথম পরপর দেখো বলছি। তাহলে প্রথমে যেটা আছে সেটাকে দেখো বলা হবে আচ্ছা এটাই বলছি অপসারী, দেখো অপসারী আলোক রশ্মি। তারপরে আছে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ, ঠিক আছে। তাহলে অপসারী, অভিসারী আলোক রশ্মি গুচ্ছ, আর একটা থাকবে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। মানে এই যে 3 ভাগে এটাকে ভাগ করা হবে, তো সেগুলো আমরা জানবো। তাহলে প্রথমে দেখো আমরা অপসারী, অভিসারী এবং সমান্তরাল যে আলোক রশ্মি আছে সেগুলো সম্পর্কে জানবো। প্রথমে অপসারী যদি বলা হয় তাহলে কি হয়, দেখো যখন আলোক রশ্মি একটা নির্দিষ্ট বিন্দু থেকে ধরো ছড়িয়ে যাবে, ঠিক আছে। তাহলে এবার যখন একটা নির্দিষ্ট বিন্দু আসে সেখান থেকে যখন আলোক রশ্মি বিস্তৃতভাবে চারিধারে ছড়িয়ে যাবে, তাহলে যেটা হবে সেটা হবে অভিসারী। আমি ছবিটা আঁকছি, তারপর আমি সংজ্ঞা লিখিয়ে দেবো। দেখো ধরো এটা একটা বিন্দু আসে, এখান থেকে দেখো যখন আলোক রশ্মিগুলো চারিধারে এইভাবে ধরো আমি বলছি ছড়িয়ে গেল, তাহলে একটা বিন্দু থেকে আলোক রশ্মিটা ছড়িয়ে গেল, তাহলে এই যে আলোক রশ্মির এই যে আমরা এটাকে বলবো দেখো অপসারী কি হয়ে যাবে আলোক রশ্মি গুচ্ছ। তাহলে অপসারী আলোক রশ্মি গুচ্ছ বোঝা গেল যখন একটা বিন্দু থেকে আলোক রশ্মি চারিধারে ছড়িয়ে যাবে তখন। যেমন এটার উদাহরণ কি হতে পারে, ধরো আমি বললাম একটা ইলেকট্রিক বাল্ব আছে বা সূর্য, তাহলে সূর্য থেকে যখন যে আলোক রশ্মি আছে তাহলে সেটা চারিধারে ছড়িয়ে যায়, তাহলে ওটাকে বলবো আমরা দেখো অপসারী আলোক রশ্মি গুচ্ছ। তাহলে এটা লিখো তোমরা যে অপসারী আলোক রশ্মি গুচ্ছ কাকে বলে, আমি বলছি লিখো। লিখো আলোক রশ্মি একটি বিন্দু থেকে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়লে ওই আলোর রশ্মি গুচ্ছকে অপসারী রশ্মিগুচ্ছ বা আলোক রশ্মিগুচ্ছ বলে। তাহলে বললাম যখন একটা নির্দিষ্ট বিন্দু থেকে আলোক রশ্মির যে মানটা চারিধারে ছড়িয়ে চলে যাবে তখন সেটাকে বলা হবে দেখো অপসারী আলোক রশ্মিগুচ্ছ। এবার দেখো এটার উদাহরণ মনে রাখবা, বললাম সূর্যের ক্ষেত্রে যে আলোক রশ্মি হয় সেটা হয়। তারপর ধরো একটা ইলেকট্রিক ধরো বাল্ব আছে বা কোনো টর্চ আছে, তাহলে টর্চ থেকে যখন আলোক রশ্মিটা চারিধারে ছড়িয়ে যাবে তাহলে সেই যে আলোক রশ্মিটা হবে সেটাও হয়ে যাবে দেখো আলোক রশ্মিগুচ্ছ কোনটা, অপসারী। আচ্ছা অপসারীর পরে আমরা জানবো নেক্সট দেখো অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। এটা যেটা হয়েছিল তার উল্টোটা হবে, মানে কি দেখো এখানে একটা নির্দিষ্ট বিন্দুতে কি হচ্ছে দেখো যে রশ্মিগুলো এসে কি মানে এখান থেকে চলে যাচ্ছে, এবার এর পরে উল্টোটা হবে, মানে এই যে আলোক রশ্মি আছে দেখো সবগুলো একটা একটা করে কি হবে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলে যাবে। ধরো এদিক থেকে আলো আসছে দিয়ে এখানে মিলে গেল, আবার এদিক থেকে আলো আসছে দিয়ে এখানে মিলে গেল, তারপর আবার ধরো এখান থেকে আলো আসছে দিয়ে এখানে মিলে গেল। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুতে যখন এইভাবে আলোক রশ্মিগুলো এসে মিলে চলে যাবে সেটাকে বলা হবে দেখো কি অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। তাহলে 2 নম্বরটা তোমরা লিখো বললাম। আচ্ছা তাহলে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ কাকে বলে আমি ওটা বলছি, তারপর লিখছি। দেখো কি হবে যখন অসংখ্য আলোক রশ্মিগুচ্ছ একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাহলে সেই যে আলোক রশ্মিগুচ্ছ সেটাকে বলা হবে দেখো অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। তাহলে লিখো আলোক রশ্মি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে সেই রশ্মিগুচ্ছকে অভিসারী রশ্মিগুচ্ছ বলে। তাহলে বোঝা গেল দেখো যখন একটা নির্দিষ্ট বিন্দুতে আলোক রশ্মি যে আসে সবগুলো মিলে যাবে, মানে আগেরটা কি হয়েছিল আলোক রশ্মিগুলো দেখো একটা বিন্দু থেকে চলে যাচ্ছিল
আর এখানে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলে যাচ্ছে। তো এটাই হয়ে গেল আমাদের দেখো যে ডিফারেন্সটা অপসারী আর অভিসারীর মধ্যে। লাস্ট আরেকটা আছে, তোমরা দেখো যে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ। তাহলে তোমরা এটার নামে বুঝতে পারছো যে কি হবে। দেখো যখন আলোকরশ্মি যে দুটো থাকবে তাদের মান দুটো যখন সমান্তরাল ভাবে থাকবে, মানে যে যে ধরো যত দূরত্বটা আছে দূরত্বটা অলওয়েজ সেম থাকবে, তাদের মাঝের দূরত্বটা দুটি আলোকরশ্মির, তাহলে এই ধরনের আলোকরশ্মি গুচ্ছকে বলা হবে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ। যেমন যখন তোমরা যে টর্চ দেখবা, এমন কিছু টর্চ পাওয়া যায় যেখানে আলোগুলো একদম সামনে যায়, বা ধরো লেজার লাইটের যেগুলো হয় তোমরা জানো আলোকরশ্মি অনেক দূরে যায়, তাহলে ওই যে লেজার বিম বা যে রশ্মিগুলো যখন একদম সমান্তরাল পথে চলবে সেটাকে বলা হবে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ। আচ্ছা, তাহলে বললাম সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ অলওয়েজ তাদের যে দুটি আলোকরশ্মি থাকবে তাদের মাঝের যে মধ্যবর্তী কোণটা কত 180 ডিগ্রি হবে, মানে তারা অলওয়েজ সরল রেখা বরাবর চলবে। ঠিক আছে, তাহলে এবার বলছি ওটা লিখো, সমান্তরাল আলোকরশ্মি আলোকরশ্মি যখন সরল রেখা বরাবর গতিশীল থাকে, সরলরেখা বরাবর গতিশীল থাকে, তখন সেই আলোকরশ্মি গুচ্ছকে সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ বলে। সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ বলে। তো এটা লিখে নাও তোমরা, সেটাকে বলা হয় সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ। আমার চ্যানেলে গিয়ে দেখো, আমি প্রত্যেকটা ভিডিও ক্লাস 7 থেকে নিয়ে সবকিছু আপলোড করছি, তো তোমরা সেটা দেখতে থাকো এবং তোমরা একটু যদি কেউ থাকে শেয়ার করে দিতে বলো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ভিডিওটি একটু লাইক করে দাও। নেক্সট টপিক আমরা দেখো ছায়া সম্পর্কে জানবো। তো জানো তোমরা, দেখো আমি এখানে হাতটা দেখাচ্ছি, তো এখানে আশা করছি তোমরা ছায়া দেখতে পারছো। তো ছায়াটা কেন সৃষ্টি হয় সেগুলো তো আমরা আগের দিন দেখো আলোর প্রধান ধর্ম জেনেছিলাম যে আলো সর্বদা সরল রেখা বরাবর চলে, তার মানে আলোকরশ্মির যে গতিপথের সেটার পরিবর্তন হয় না, যদি সেটা সরল রেখা বরাবর চলে তো অলওয়েজ সরল রেখায় বরাবরই চলবে। তাহলে দেখো আলোকরশ্মি যখন আসছে এখান থেকে, তখন আমার হাতের মধ্যে যখন সমানভাবে আসে, আচ্ছা আমি বোর্ডে দেখাচ্ছি, ধরো ধরো আলোকরশ্মি এখানে ধরো কোনো একটা পর্দা বা কোনো কিছু আছে, এবার এখানে একটা বস্তু আছে, তাহলে আলোকরশ্মি যখন যাবে দেখো তখন এখানে ব্লক হয়ে যাবে, তাহলে সব যখন আলোকরশ্মিগুলো যাবে এখানটাতে যেতে পারবে না, দিয়ে এখানটাতে তার একটা ছায়া ছবিটা তৈরি হবে, সেটাকে কি দেখো ছায়া বলা হবে। কিন্তু এগুলোতে আলোকরশ্মি চলে যাবে তার জন্য এখানে হবে না, কিন্তু এখানে গ্যাপ থেকে যাবে একটা, সেটাকে দেখো ছায়া বলা হবে। আচ্ছা, তাহলে ছায়া মানে কি, দেখো যখন একটা আলোকরশ্মির সামনে কোনো একটা বস্তু চলে আসে তখন সেই যে বস্তুটার একটা প্রতিকৃতি তৈরি হয়, মানে এই যে ছবিটা তৈরি হলো, প্রতিকৃতি তৈরি হলো, সেটাকে বলা হবে তার ছায়া। এবার দেখো ছায়ার উপরে আশা করছি বুঝতে পারছো, দেখো একটা ছোট দেখা যায় এখানে যেমন আছে, একটা আবছা অংশ থাকে, সেটাকে উপছায়া বলা হয়। তো ছায়া এবং উপছায়ার মধ্যে ডিফারেন্স কি, ছায়া যেটা আছে সেটা বেশি কালো হয়, যেটা মাঝে থাকে, এবং উপছায়া তার উপরের দিকে থাকে, হ্যাঁ, এবং উপছায়াটা সবসময় হয় না, যদি আলোকরশ্মিটা অনেক বড় হয় তখন উপছায়ার মানটা বেশি হয় এবং বোঝা যায়। ঠিক আছে, তাহলে এবার ছায়া এবং উপছায়া বললাম কেন তৈরি হয়, কারণ আলোর প্রধান ধর্ম, আলো দেখো অলওয়েজ সোজা পথে চলে, দিয়ে যখন আলোটা ব্লক হয়ে যায়, থেমে যায়, তখন ছায়াটা তৈরি হয়। তাহলে ছায়া কাকে বলে লিখো, আলোক উৎসের আলোক উৎসের সামনে সামনে কোনো বস্তু থাকলে বস্তুটির যে যে কালো গাঢ় প্রতিকৃতি তৈরি হয় তাকে ছায়া বলে। তাহলে কি কি পয়েন্ট বললাম দেখো, আলোক উৎসের সামনে যখন কোনো একটা বস্তু আসবে তখন দেখো যে কালো গাঢ় অংশের যে প্রতিকৃতিটা তৈরি হয় সেটাকে ছায়া বলা হবে। তো ছায়া এবং উপছায়ার মধ্যে ডিফারেন্স বললাম, মাঝের অংশটাকে ছায়া বলা হয়। আচ্ছা, এবার তোমরা লিখতে হবে উপছায়া। তো উপছায়া এটা কি হয়, দেখো এটা লিখো, লিখো ছায়ার ছায়ার উপরের অংশে যে আবছা
ছায়ার উপরের অংশে যে আবছা কালো প্রতিকৃতি থাকে তাকে উপছায়া বলে। তাহলে বললাম ছায়ার উপরে দেখবা যে ছোট করে আবছা যে এটা থাকবে সেটাকে বলা হবে প্রতিকৃতিটা থাকবে সেটা হবে উপছায়া। তো ছায়া এবং উপছায়ার মধ্যে ডিফারেন্স কি? দেখো ছায়াটা অলওয়েজ সব সময় তৈরি হতে পারে, ঠিক আছে, কিন্তু উপছায়া সব সময় হবে না। কারণ যখন ধরো কোনো কারণে যে আলোক রশ্মি যখন অনেক ছোট হয় তখন সেই যে রশ্মিটা আছে সেটার কারণে উপছায়াটা হয় না, কিন্তু আলোক রশ্মি যখন দূর থেকে আসে অনেক বড় হয়ে যায় তখন দুটোই সৃষ্টি হয়। তাহলে কখন আলোক রশ্মির ছায়া এবং উপছায়া দুটোই হয়? যখন বললাম আলোক রশ্মির যে উৎস আছে সেটা অনেক বড় হয়। আচ্ছা আমরা পড়ছি, তার আগে তোমরা ভিডিওটি লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা নেক্সট দেখো আমরা জানবো এবার যে ছায়া এবং উপছায়া কখন বড় হয় কখন ছোট হয় সেগুলো। তাহলে দেখো আমি যখন হাতটাকে দূরে নিয়ে যাব, হ্যাঁ, তখন আশা করছি বুঝতে পারছো তোমরা যে ছায়ার মানটা দেখো বড় হয়ে যাচ্ছে, আবার যখন কাছে আনছি তখন ছোট হয়ে যাচ্ছে। তাহলে ছায়া বড় এবং ছোট কখন হয়? যখন আমরা দেখো ওদিকে আছে আলো, ইলেকট্রিক বাল্ব আছে, তাহলে যখন দেখো আমি ওটার কাছে নিয়ে গেলাম, তার মানে এই যে পর্দা আছে এটা আমি পর্দা বলছি বা দেওয়াল, তাহলে এটা থেকে যখন আমাদের বস্তুটা যখন দূরে যাবে, ঠিক আছে, যখন বস্তুটা দূরে যাবে তখন যে ছবির মানটাও বড় হয়ে যাবে, তার মানে ছায়াটা বড় হবে। তাহলে প্রথম পয়েন্ট এটা তোমরা লিখতে হবে, তোমাদের লিখো যে বস্তু ও পর্দার দূরত্ব বাড়লে ছায়া বড় হয়। এটা প্রথম পয়েন্ট আমি দেখালাম যে যখন দেখো বস্তুর মধ্যে যে দূরত্বটা বাড়ছে ছায়াটা বড় হচ্ছে, আবার কাছে আনলে তখন ছোট হচ্ছে। তাহলে এটা একটা প্রথম পয়েন্ট। দেখো যখন এবার ধরো যে বস্তু আছে সেটা যখন আলোক উৎসের কাছে, দেখো যখন বস্তুটা আলোক উৎসের কাছে যাচ্ছে তখন কি হয়ে যাচ্ছে, বস্তুটা যখন আলোক উৎসের কাছে যাবে তখন যে ছায়ার মানটা কি হবে, বড় হবে। আর যখন বস্তু থেকে দেখো ওই যে আলোক উৎসটা দূরে যাবে তখন ছায়া ছোট হবে। তো আমি দূরে ওটাই লিখছি, লিখো বস্তু থেকে, 2 নম্বর পয়েন্ট, বস্তু থেকে উৎসের দূরত্ব বাড়লে ছায়া ছোট হয়। তাহলে এই দুটো পয়েন্ট আমরা বললাম যে প্রথম ক্ষেত্রে দেখো যখন উৎস আর যে পর্দার মাঝের যে দূরত্ব সেটার উপর ছায়াটা ডিপেন্ড করছে, আর একটা দেখো যখন বস্তু এবং যে উৎসের মাঝের যে দূরত্ব সেটার উপর ডিপেন্ড করছে মানে কি সেটার মানটা ছোট হতে পারে বা বড় হতে পারে, সেটা ডিপেন্ড করবে যে সেটা কাছে আসছে না দূরে। এবার নেক্সট টপিক দেখো আছে এখানে সূচি ছিদ্র ক্যামেরা। তোমাদের বইয়ে দেখবা এগুলো অতটা ভালোভাবে লেখা নাই, কি কিনা লেখা আছে, তো তোমরা বইটা একটু জাস্ট রিডিং পড়বা, টেক্সট বইটা অত ভালো নয় আমি জানি, তো একটু রিডিং পড়বা এবং যে কোশ্চেনগুলো আছে তোমরা একটু দাগ মারবা, বাকি কোশ্চেন অ্যান্সার তো আমরা প্রত্যেকটা ভিডিও শেষে তোমরা দিয়ে দেবো আমি। তাহলে দেখো সূচি ছিদ্র ক্যামেরাটাতে কি হয়, এভাবে একটা সিস্টেম থাকে, দেখো এখানে একটা মোমবাতি বা কোনো একটা আলোক উৎস থাকবে, দিয়ে তারপরে এখান দিয়ে দেখো একটা পর্দার মতো গ্যাপ থাকবে, দিয়ে সেখানে আলোক রশ্মি যাবে, দিয়ে এখানে একটা তার পর্দার একটা উল্টো ছবি তৈরি হবে। তাহলে এই যে এটাকে বলা হয় সূচি ছিদ্র ক্যামেরা। তো এগুলো আমরা জানবো এটা কিভাবে হলো। দেখো তাহলে যখন এই আলোক রশ্মিটা দেখো এদিক দিয়ে পাস হয়ে গেল তখন এখানে গেল, আবার এই আলোক রশ্মিটা পাস হয়ে এখানে গেল, তাহলে এবার যেখানে আলোক রশ্মি মিলে আমরা জানি সেখানে ছবি তৈরি হয়, তার ফলে এই পর্দাতে দেখো এখানে একটা উল্টো ছবি তৈরি হলো। তাহলে এটাকে সূচি ছিদ্র ক্যামেরা বলা হয়। এখানে দু একটা পয়েন্ট তোমাদের আমি লিখিয়ে দেবো, মনে রাখতে হবে, তাহলেই দেখো আজকে ক্লাস হয়ে যাবে। প্রথম পয়েন্ট দেখো এখানে যে ছিদ্রটা আছে, মানে এই যে পর্দার মাঝে যে আমরা একটু গ্যাপ রেখেছি, যে ছিদ্রটা আছে সেটা যত ছোট হবে, ঠিক আছে, তত ছবির যে মানটা আছে অনেক ভালো হবে, তার মানে ছবিটা স্পষ্ট হবে এবং সেটার মানটা ছোট হবে, হ্যাঁ ওটা আমরা জানবো। তাহলে মনে রাখবা এই যে ছিদ্র আছে এটার ক্ষেত্রে ডিপেন্ড করবে যে এটার মানটা যত ছোট হবে, মানে যত ছোট হবে তত এক্ষেত্রে ছবিটা স্পষ্ট হবে, আর যত ছোট হবে তখন যে এই যে ছবিটা আছে সেটাও ছোট হবে, মানে দৈর্ঘ্য আকারে ছোট হয়ে যাবে। তো এই দুটো পয়েন্ট তোমরা লিখো, লিখো ছিদ্রের পরিমাণ যত ছোট, ছবিটা এঁকে নিবা, হয় তত প্রতিকৃতি স্পষ্ট হয়, ঠিক আছে, এবং প্রতিকৃতির দৈর্ঘ্য ছোট হয়।
প্রতিকৃতির দৈর্ঘ্য ছোট হয়। তাহলে প্রথম পয়েন্ট বললাম, দেখো যখন এই আলোক রশ্মি যাবে তাহলে এটা যখন ছোট হবে তখন যে মানটা অনেক ভালো হবে, আর এটার যে এটাও ছোট হবে, এটা একটা পয়েন্ট। তারপর দেখো 2 নম্বর পয়েন্ট, এই যে মনে রাখবা ছবি যেটা গঠন হলো সেটা মানে এমন একবারে পারফেক্ট ছবি আসবে না যে তুমি দাঁড়িয়ে যাবে যে তোমার পারফেক্ট ছবি চলে আসবে, মানে তার একটা ছায়ার মতো একটা প্রতিকৃতি তৈরি হবে, ঠিক আছে? তাহলে সেই যে প্রতিকৃতি হবে সেটা প্রতিবিম্ব হবে না। প্রতিবিম্ব মানে কি, যখন ডাইরেক্টলি একদমই সেম টু সেম তোমরা দেখতে পাবা, যেমন আয়নাতে যখন তোমরা দাঁড়াও জানো যে আয়নাতে তোমাদের সেম ছবিটা দেখা যায়, তো ওই যে ছবিটা তেমনটা হবে না, জাস্ট প্রতিকৃতি দেখা যাবে। যদি তেমনটা হতো তাহলে তো সবাই ক্যামেরা বানিয়ে নিত, ঠিক আছে? তেমনটা হবে না, জাস্ট একটা ছায়ার মতো ছবিটা তৈরি হবে। তাহলে 2 নম্বর পয়েন্ট লিখো, এই ক্যামেরায় এই ক্যামেরায় বস্তুর বস্তুর প্রতিবিম্ব গঠন হয় না, প্রতিবিম্ব গঠন হয় না, প্রতিকৃতি 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 সৃষ্টি হয়, প্রতিকৃতি সৃষ্টি হয়। তাহলে বোঝা গেল, এক্ষেত্রে বললাম যে প্রতিকৃতি সৃষ্টি হয়, প্রতিবিম্বের কোনো গঠন হয় না। আর একটা পয়েন্ট দেখো এবার, যেমন আগেরটা আমরা দেখছিলাম যখন দূরত্ব বৃদ্ধি করছিলাম বস্তু এবং পর্দা এগুলোর মাঝে, তখন এবার এক্ষেত্রেও যখন বৃদ্ধি এবং হ্রাস করব তখন কি পরিবর্তন ঘটবে সেটা আমরা জানবো। দেখো এই যে জিনিসটা আছে সেটাকে যখন আমরা দূরে নিয়ে যাব, যখন দূরে নিয়ে যাওয়া হবে তখন বুঝতেই পারছো এই যে মানটা আছে এটা আরো ছোট হয়ে যাবে। তাহলে যখন পর্দা, এটা পর্দা থেকে, আচ্ছা এটাকে আমরা কি বলবো, আচ্ছা বলছি এটা দেখো, তাহলে যখন বস্তুটা দূরে যাবে, এই যে ক্যামেরা আছে এটা ক্যামেরাই বলছি, তাহলে ক্যামেরা থেকে যখন বস্তুটা দূরে যাবে তখন ছবিটা ছোট হবে, ঠিক আছে? তাহলে যখন দূরে যাবে ছোট হবে এবং কাছে আসলে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, এটা। আচ্ছা তাহলে এটা প্রথম পয়েন্ট লিখো, বস্তু বস্তু দূরে থাকলে, বস্তু দূরে থাকলে ছবির দৈর্ঘ্য হ্রাস পাবে, ঠিক আছে? তাহলে বস্তুটা যত দূরে যাবে ছবির যে দৈর্ঘ্যটা বললাম সেটাও হ্রাস পায়। আচ্ছা আর একটা পয়েন্ট দেখো, এবার মনে রাখবা যখন হ্রাস পাবে তখন কিন্তু ছবির যে মানটা এটা ভালো হবে, আর বললাম যে ছিদ্রটা আছে সেটার উপর ডিপেন্ড করবে যে সেই মানটা কতটা স্পষ্ট হবে। একটা ছবি যদি আসে তাহলে সেটা কেমন হবে সেটা দেখো এই যে ফুটো আছে সেটার উপর ডিপেন্ড করবে। আচ্ছা নেক্সট, তারপর আর কি হতে পারে দেখো, যখন আমরা ধরো এই যে পর্দাটা আছে, এই যে দেওয়াল বা পর্দাটা আছে সেটাকে যখন দূরে নিয়ে যাব তাহলে দেখো আলোক রশ্মিটা কি আরো বড় হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে আলোক রশ্মি যখন বড় হয়ে যাবে তখন এই যে ছবির মানটা সেটাও আবার দৈর্ঘ্যটা বড় হবে। তাহলে আমরা দেখছি যে পর্দার যখন দূরত্বটা বৃদ্ধি পাবে তখন এক্ষেত্রে যে বস্তুটা আছে সেটাও কি হয়ে যাবে দেখো, দৈর্ঘ্যটা বড় হয়ে যাবে। তাহলে এটা লিখো, পর্দার দূরত্ব পর্দার দূরত্ব বৃদ্ধিতে পর্দার দূরত্ব বৃদ্ধিতে ছবির ছবির দৈর্ঘ্য বৃদ্ধি পায়, ছবির দৈর্ঘ্য বৃদ্ধি পায়। মানে বললাম যে পর্দাটার দূরত্বটা যখন বেড়ে যাবে তখন এই যে আমাদের প্রতিকৃতি বা ছবিটা তৈরি হবে তার যে দৈর্ঘ্যটা আছে সেটা বৃদ্ধি পাবে। লাস্ট একটা কথা দিয়ে ক্লাস শেষ। দেখো এখানে মনে রাখবা আলোক রশ্মি দেখো সর্বদা সোজা পথে চলে, মানে সরল রেখা বরাবর চলে, তাই এগুলো সৃষ্টি হয়, মানে এটা এদিকে গেল এটা এদিকে। কিন্তু আলোক রশ্মি যদি সোজা পথে না চলতো, ধরো এদিক থেকে এদিকে হয়ে গেল বা এদিক থেকে এদিকে, তখন কিন্তু এগুলো ঘটতো না। তাহলে এগুলো সব কিছু কেন ঘটছে, কারণ আলোর প্রধান ধর্ম আমরা জানি যে আলো সর্বদা সরল রেখা বরাবর ক্রিয়াশীল হয়। দেখো আলোক রশ্মি যে মানটা আছে সেটা সর্বদা সরল রেখা হয়। এবার আলোক রশ্মির ওপর অনেক কিছু ডিপেন্ড করে, যেমন আলোক রশ্মি যখন ধরো আলোর যে বেগটা আছে মহাবিশ্বে সবচেয়ে বেশি হয়, যখন কোনো আলোক রশ্মির ওই বেগে যখন কোনো একটা জিনিস যাবে তখন তার জন্য যে সময় আছে টাইম সেটা স্লো হতে শুরু করে, দিয়ে এতটা স্লো হয়ে যায় মানে তার কাছে টাইমটা বাড়বেই না। মানে তার ক্ষেত্রে আমাদের ধরো পৃথিবীতে আসে তাহলে আমাদের সময়টা বাড়বে, কিন্তু যে বস্তু সেই বেগ নিয়ে যাবে আলোর বেগ নিয়ে সেটার ক্ষেত্রে টাইমটা স্লো হয়ে যাবে, দিয়ে ধরো আমরা আলোর বেগের সমানে যখন চলে যাব তখন আমাদের টাইমটা শূন্য হয়ে যাবে, ঠিক আছে? তার মানে টাইম শূন্য, তার মানে কি যতই সময় হোক আমাদের কিছুই হবে না, মানে আমরা যেমন আছি তেমনই থাকবো। তো আলো দেখো অনেক কিছু বিষয় আছে, তোমরা এখন বেসিক ক্লাস 7 জানছো যেগুলো বললাম আমি সব কিছু। আরো দেখো এই যে পার্টটা হলো এখানে অনেক কিছু লেখার আছে এবং বইয়ে দেখবা কিচ্ছু না, এগুলো ভালোভাবে কি কিনা দেওয়া আছে, তো আমি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম, তো দেখবা এবং পরের ভিডিও থেকে আমাদের ভালো আসবে আলোর প্রতিফলন, সেগুলো তোমরা ভালোভাবে ভিডিওগুলো দেখো।
দেখো আমাদের ডিসক্রিপশনে যে প্লেলিস্টটা আছে সেটা। আর একটা প্রশ্নের উত্তর কমেন্টে জানাও যে আলোক রশ্মি গুচ্ছ কয় প্রকার হয়। আমি আজকে পড়ালাম তো যে আলোক রশ্মি গুচ্ছ কয় প্রকার হয়, প্রথমে পড়িয়েছিলাম। তো তোমরা কমেন্টের মধ্যে এটা জানাও এবং আমাদের ভিডিও দেখতে থাকো। প্লেলিস্ট যেটা আছে সেটা সেভ করে নিও। আবার পরে ক্লাসে দেখা হচ্ছে।